আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি উচ্চতর গণিতের অধ্যায় ৩ জিওমেট্রি অংশ নিয়ে আলোচনা করব। আমরা এর আগে অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বই আছে সেখানে পিথাগোরাসের উপপাদ্য এবং এর বিপরীত উপপাদ্য সম্পর্কে বিস্তারিত পড়েছি। তো উচ্চতর গণিতে আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যের একটু বিস্তারিত ধারণা এর সাথে সাথে পিথাগোরাসের উপপাদ্যের আলোকে অধিকতর আলোচনা প্রয়োজন আছে। পিথাগোরাসের আলোচনা জানার আগে আমরা আরেকটা ব্যাপারে ধারণা লাভ করতে হবে, যেটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। ইংরেজিতে বলে অর্থোগোনাল প্রজেকশন অফ এ পয়েন্ট অর অফ এ লাইন। অর্থোগোনাল প্রজেকশন ব্যাপারটা বোঝানোর আগে আমরা খাতায় যাব, খাতায় গিয়ে আরো ক্লিয়ারলি জেনে নিব। প্রথমত এখানে যে তোমাদের উচ্চতর গণিত বইয়ে একটা সংজ্ঞা দেওয়া আছে সেটা আমরা দেখব। বিন্দুর লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন অফ এ পয়েন্ট। এখানে কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়। অর্থাৎ একটা বিন্দু পি মনে করলাম, এই পি এর লম্ব অভিক্ষেপ যদি আমরা XY রেখার উপর চিন্তা করি, পি থেকে XY রেখার উপর আমরা যে লম্ব অঙ্কন করব সেই লম্বের পাদবিন্দু অর্থাৎ এখানে পি প্রাইম হলো পি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ একটা বিন্দুই হয়। তাহলে পি বিন্দুর লম্ব অভিক্ষেপ XY রেখার উপরে পি প্রাইম বিন্দুটি। এখন যদি আমরা রেখা চিন্তা করি, এবি রেখা, এই এবি রেখার লম্ব অভিক্ষেপ কি হতে পারে? তাহলে অর্থোগোনাল প্রজেকশন অফ এ লাইন, সেখানে দেখা আছে ধরি এবি রেখাংশের প্রান্তবিন্দু দ্বয় এ ও বি। এই এবি রেখাংশের প্রান্তবিন্দু এ ও বি। এখন এ ও বি বিন্দু থেকে XY রেখার উপর অঙ্কিত লম্ব যথাক্রমে এ প্রাইম ও বি প্রাইম। এখন এ বিন্দু থেকে আমি XY রেখার উপর লম্ব আঁকলাম এ প্রাইম এবং বি বিন্দু থেকে যে লম্ব আঁকলাম সেটা হচ্ছে বি প্রাইম। তাহলে এবি রেখার লম্ব অভিক্ষেপ হবে XY রেখার উপরে এ প্রাইম বি প্রাইম, এই অংশটা। তো আমরা খাতায় যাই, খাতায় গিয়ে এই ব্যাপারে আরো বিস্তারিত ধারণা লাভ করব। লম্ব অভিক্ষেপের জন্য আমরা বইয়ে দেখেছি একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ যদি একটা রেখার উপর চিন্তা করি সেক্ষেত্রে একটা বিন্দুই হয়। অর্থাৎ সহজে বোঝার জন্য আমরা ওই বিন্দুর উপরে একটা লাইট চিন্তা করি, এখান থেকে যদি একটা লাইট আমরা ধরি তো এই বিন্দুর যে ছায়াটা এই রেখার উপর পড়বে সেটাই হবে এই বিন্দুর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা যদি স্বভাবত এখানে একটা লাইট ধরি, লাইট থেকে এই বিন্দুর একটা ছায়া ঠিক লম্ব বরাবরই পড়বে, তো লম্ব বরাবর এই বিন্দুতে পড়বে। তাহলে আমরা এটাকে যদি পি বিন্দু ধরি তাহলে পি বিন্দুর লম্ব অভিক্ষেপ এটাকে পি প্রাইম ধরলে পি প্রাইমই হবে। আর যদি এই লেখাটাকে আমরা ধরি XY রেখা, তাহলে পি বিন্দুর XY রেখার উপর লম্ব অভিক্ষেপ পি প্রাইম, শুধু পি প্রাইম বিন্দুটি। তদ্রূপ ভাবে এখন যদি আমরা এখানে একটা রেখা চিন্তা করি আর এমন একটা রেখা চিন্তা করি, তো সেক্ষেত্রে যদি আমরা উপর থেকে এখানে যদি আলো ফেলি কোনো একটা লাইটের মাধ্যমে, তাহলে ঠিক এই বিন্দু থেকে সোজা এই বিন্দু পর্যন্ত আলোর ছায়া এখান থেকে এখানে পড়বে, আর এখান থেকে অর্থাৎ এই রেখাটা বাঁকা রেখাটার ছায়াটা কিন্তু সোজাভাবে এই রেখার উপর পড়বে। এটাকে যদি আমরা ভূমি চিন্তা করি তাহলে এখানে পড়বে। অর্থাৎ এই এবি রেখার লম্ব অভিক্ষেপ সেক্ষেত্রে কিন্তু পি কিউ প্রাইম হবে। অর্থাৎ এ বিন্দু থেকে আমরা যদি লম্ব আঁকি পি প্রাইম, বি বিন্দু থেকে যদি লম্ব আঁকি বি কিউ প্রাইম, তাহলে এই পি প্রাইম কিউ প্রাইমটা হবে এবি এর লম্ব অভিক্ষেপ। এক্ষেত্রে আমরা আরো কিছু ধারণা লাভ করতে পারি।
যেমন একটা রেখার উপর যদি একটা লম্ব রেখা থাকে, তাহলে লম্ব রেখার লম্ব অভিক্ষেপ কিন্তু একটা বিন্দু হয়। যেমন আমরা যদি এবি রেখা চিন্তা করি, এবি রেখা XY রেখার উপর লম্ব, সেক্ষেত্রে এবি রেখার লম্ব অভিক্ষেপ কিন্তু একটা বিন্দু হবে। এবি রেখার লম্ব অভিক্ষেপ এখানে বিন্দু হচ্ছে, কারণ আমরা এখান থেকে যদি আলো ফেলি তো পুরো রেখাটার ছায়াটা কিন্তু XY রেখার উপরে একটা বিন্দুই হবে। সুতরাং এবি রেখার লম্ব অভিক্ষেপ একটা বিন্দু হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন রেখার লম্ব অভিক্ষেপ ওই রেখার উপর একটা বিন্দু হয়। এবার যদি আমরা এভাবে চিন্তা করি, একটা রেখা পাশাপাশি এখান থেকে এভাবে, সেক্ষেত্রে আমাদের যেহেতু এই বিন্দুটা ওই রেখা দুইটার মিলিত বিন্দু, আমরা চিন্তা করছি এবি রেখার উপর এসি রেখার লম্ব অভিক্ষেপ কি হতে পারে। তো আমরা এই রেখার কোনো লম্ব আঁকতে হবে না, কারণ এটা এবি রেখার সাথে সংযুক্তই আছে। এখন আমরা সি থেকে যদি একটা রেখা আঁকি, যেমন সি থেকে আমরা লম্ব রেখা আঁকলাম সি সি প্রাইম, তাহলে এসি রেখার লম্ব অভিক্ষেপ হবে এসি প্রাইম। আশা করি আমরা লম্ব অভিক্ষেপ সম্পর্কে ধারণা লাভ করেছি। তাহলে আমরা সহজেই মনে রাখার জন্য ওই বিন্দু থেকে, রেখা থেকে, কিংবা যেটা থেকেই লম্ব অভিক্ষেপ আঁকতে বলে তার উপর থেকে আমরা একটা আলো ফেলবো, এবং ওই আলোর যে ছায়াটা রেখার উপর পড়বে ওই ছায়ার অংশটাকেই আমরা একটা লেখার বা একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ বলে ধারণা লাভ করতে পারবো। আশা করি সবাই লম্ব অভিক্ষেপ সম্পর্কে ধারণা লাভ করেছো। আসসালামু আলাইকুম। এখন আমি পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা পিথাগোরাস সম্পর্কে কিছু ধারণা নিব। বইয়েই লেখা আছে, খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে বিখ্যাত গ্রিক পণ্ডিত পিথাগোরাস সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য বর্ণনা করেন। আসলে পিথাগোরাস ছিলেন একজন ধর্মযাজকের মতো। ধর্মযাজক হিসেবেও ওনারা মানব কল্যাণে চিন্তা ভাবনা করছেন। আগেরকার যুগের যারা ধর্ম যাজক ছিলেন, ওনারা জ্যোতিষশাস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞান মনস্কত ধারণা নিয়ে ওনারা চিন্তা ভাবনা করতেন। তদ্রূপভাবে উনিও এরকম জিওমেট্রি, সমকোণী ত্রিভুজ নিয়ে একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য বর্ণনা করেছেন। তবে তারও প্রায় 1000 বছর আগে মিশরীয় ভূমি জরিপকারীগণের মধ্যে এই উপপাদ্যটি সম্পর্কে ধারণা ছিল বলে ধারণা করা যায়। পিথাগোরাসের উপপাদ্য বিভিন্নভাবে প্রমাণ করা যায়, যেটা আমরা ক্লাস 8-এ করেছি। জিওমেট্রিক পদ্ধতি, বীজগাণিতিক পদ্ধতি, আবার আমরা অন্যান্য আরো একটা পদ্ধতি দিয়ে যে সর্বসমতার মাধ্যমে ত্রিভুজের সদৃশ্য, দুইটা ত্রিভুজের সদৃশ্যতার মাধ্যমে প্রমাণ করতে পারি। তো এখানে তো আমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রমাণ করব না, তবে পিথাগোরাসের উপপাদ্যের একটা বর্ধিত একটা রূপ আমরা পাবো। সেখান থেকে আমরা অ্যাপোলোনিয়াস নামে একজন গণিতবিদ, ওনার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। পিথাগোরাসের যে উপপাদ্যের বিবৃতি হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এটা যদি আমরা এবিসি, এখানে যে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজের একোণ যেহেতু সমকোণ, তাহলে একোণের বিপরীত বাহু বিসি হচ্ছে অতিভুজ। এখন আমরা এখানে অতিভুজকে এ ধরে একটা বর্গ অঙ্কন করেছি, আবার লম্ব হচ্ছে এবিকে সি ধরে একটা আমরা এখানে বর্গ অঙ্কন করেছি। চতুর্ভাবে এখানে লম্বগুলো অঙ্কন করার পরে একটা বর্গ অঙ্কিত হলো এখানেও। তো আমরা বিসি এর উপর যে বর্গক্ষেত্র
আবার এবি এর উপর যে বর্গক্ষেত্র এবং এসি এর উপর যে বর্গক্ষেত্র, এদের মধ্যে একটা সম্পর্ক পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। সেটা হচ্ছে এই এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুইটা যদি যোগ করি, তাহলে বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, বা আমরা ছোট হাতের এ বললে এ স্কয়ার সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার বলতে পারি। মোটামুটি এটাই হলো পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যের জন্য অবশ্যই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হতে হবে। তো এখন যদি কোণটি যদি এই ত্রিভুজের এই কোণটি যদি সমকোণী না হয়ে অন্য কোনো কোণ হয়, সেক্ষেত্রে ব্যাপারটা কি ঘটবে সেটা নিয়েই পরবর্তী আমাদের এখানে যে দুইটি উপপাদ্য, প্রথম দুইটি উপপাদ্য শুরু হবে। তো আমরা ওই উপপাদ্য দুটি দেখার আগে উপপাদ্য সম্পর্কে খাতায় ধারণা লাভ করব। পিথাগোরাসের উপপাদ্যে কোণটি ছিল সমকোণ, সেজন্য আমরা সেক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার বলেছি। এখন বিসি, এখন সমকোণ হলে আমরা বলেছি কি বিসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এখন যদি কোণটি সমকোণী না হয়ে সূক্ষ্মকোণ হয়, তাহলে কি হবে? এই যে অ্যাসিটা যদি একটু বেঁকে গিয়ে একটু কাছে চলে আসে, তাহলে নিশ্চয়ই বিসি কমবে নাকি বাড়বে? স্বভাবতই আমরা বুঝতে পেরেছি বিসি এখানে কমে যাবে। তাহলে বিসি যেহেতু কমে যাবে, তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে বিসি স্কয়ারটা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার থেকে ছোট হবে। আবার এ পাশে আমরা যদি চিন্তা করি, যদি কোণটি যদি সমকোণ থেকে আরো বড় হয়, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ হয়, সেক্ষেত্রে এই বিসিটা আরো বেড়ে যাবে, কারণ এটা বাঁকা হয়ে এ পাশে আরো আসতেছে। সেক্ষেত্রে বিসি আরো বেড়ে যাবে। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি বিসি স্কয়ার গ্রেটার দেন এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তুলনামূলকভাবে আমরা এই ব্যাপারগুলো একটু খেয়াল করি। যখন স্থূলকোণী হচ্ছে, সেক্ষেত্রে স্থূলকোণের বিপরীত বাহুটা অন্য দুই বাহুর থেকে, স্থূলকোণের বিপরীত যে বাহুর উপর অঙ্কিত বর্গ অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির থেকে বড় হচ্ছে। আবার যখন কমে সমকোণী হচ্ছে, সমকোণের ত্রিভুজের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হচ্ছে। আবার যদি আমরা দেখি এই সমকোণটি আরেকটু কমে সূক্ষ্মকোণী হচ্ছে যখন, তখন সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহু রূপ অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে ছোট হয়ে যাচ্ছে। তো পরবর্তী দুই উপপাদ্যের মধ্যে কতটুকু ছোট হবে সে বিষয়ে আমরা ধারণা লাভ করতে পারব। তাহলে আমরা এবার বইয়ের মধ্যে যে প্রশ্ন দেওয়া আছে সেটা একটু দেখি। উপপাদ্য 3-এর মধ্যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তো যখন এই প্রশ্নটি পড়া হয়, তখন সবাই খুব ম্যাক্সিমাম সময়ে ছাত্ররা দেখি ভয় করে, বুঝতে পারে না। এটার জন্য আমরা খুব সহজেই আমরা এদিকে তাকাবো না, এত বড় প্রশ্নের দিকে না তাকিয়ে আমরা যেটা প্রমাণ করব সেটার দিকে তাকাবো। আমরা একটু আগেই ত্রিভুজটা একটু লক্ষ্য করি। এখানে এবিসি যে ত্রিভুজ আছে, সি কোণটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি।
তো আমরা একটু আগেই বলেছিলাম যে যখন স্থূলকোণ হয়ে যাচ্ছে তখন বিপরীত বাহুটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যতটুকু ছিল তার থেকে একটু বেড়ে যাচ্ছে, এজন্য এবি স্কয়ারটা একটু বড় হবে। এই জন্য এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের সাথেও আরো একটা জিনিস আমাদেরকে যোগ করতে হবে। তো কি যোগ করতে হবে সেটাই হচ্ছে এখানে ব্যাপার। আমরা আগেই তো পড়েছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এক্ষেত্রে অতিভুজ তো বলতে পারবো না, স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির থেকেও আরো কিছু জিনিস বড়, এই জন্য আরো কিছু জিনিস যোগ করতে হবে। তো যোগ করব কি? সেক্ষেত্রে যে কোনো একটা বাহু আমরা নিতে হবে অপর দুই বাহুর। যেমন এবিসি ত্রিভুজের এবি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ এসিবি এর বিপরীত বাহু। আবার আমাদের সন্নিহিত যে কোণ অপর দুই বাহু আছে, সন্নিহিত বাহু দুইটা সি কোণের, তারা হচ্ছে এসি এবং বিসি। তো এক্ষেত্রে আমাদের এসি কিংবা বিসি যে কোনো একটা রেখাকে নিতে হবে। এই বইয়ে বিসি কে নিয়েছে, তো বিসি এবং বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ, তাহলে এখানে আমাদের লম্ব অভিক্ষেপের ব্যাপারটা চলে আসছে। তো আমরা যদি এসি রেখার লম্ব অভিক্ষেপ বিসি এর উপর অঙ্কন করতে চাই, সেক্ষেত্রে আমরা জানি কি করতে হয়। যেহেতু বিসি রেখা সাথে সি বিন্দুটি সংযুক্ত আছে একই বিন্দু, সুতরাং সি থেকে লম্ব আঁকার কোনো প্রয়োজন নেই। এ থেকে আমরা বিসি এর উপর লম্ব আঁকবো। তো এখানে দেখাই যাচ্ছে বিসি এর উপর এ থেকে যদি আমরা লম্ব আঁকি তো বিসি এর উপর যাচ্ছে না, তার মানে বিসি এর বর্ধিতাংশ, অর্থাৎ লম্ব আঁকবো আমরা বিসি এর বর্ধিতাংশের উপরে। তাহলে এ থেকে যখন ডি বিন্দুতে এডি লম্ব আঁকা হলো বিসি এর উপর, ব্যাপারটা এমন হলো যে বিসি এর বর্ধিতাংশের উপরে লম্ব আঁকা হলো। তাহলে এই যে এসি এর ছায়াটা কি হবে বিসি এর উপরে, একটু চিন্তা ভাবনা করে দেখি তো। এসি এর ছায়াটা হবে বিসি এর উপরে সিডি, অর্থাৎ আমরা এখান থেকে যদি একটা লাইট বা আলো ফেলি, তাহলে এই আলো এই এসি রেখাটার ছায়াটা ঠিক এভাবেই বিসি রেখা, বা এখানে যদি আমরা একটা রেখা ধরি, রেখার উপরে সিডি আকারেই পড়বে। সুতরাং বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি। তার মানে দেখা যাচ্ছে বিসির যে কোনো একটা রেখা এবং ওই রেখার উপর অন্য বাহু লম্ব অভিক্ষেপ মিলে যে আয়তক্ষেত্র, অর্থাৎ বিসি কে আমরা দৈর্ঘ্য ধরলাম, সিডি কে প্রস্থ ধরলাম। তাহলে বিসি যদি দৈর্ঘ্য হয়, সিডি যদি প্রস্থ হয়, তাহলে বিসি ও সিডি দৈর্ঘ্য প্রস্থ মিলে যে আয়তক্ষেত্র হয় তার ক্ষেত্রফল হবে কি বিসি ইন্টু সিডি। এটাই এখানে লেখা হয়েছে যে ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বিসি ইন্টু সিডি দ্বিগুণের, তাহলে 2 ইন্টু বিসি ইন্টু সিডি, এইটা আগের দুইটার সাথে যোগ করতে হবে। মোটামুটি এই প্রশ্নটা বুঝলেই প্রমাণটা আমরা বই থেকেই এখানে খুব সহজেই প্রমাণটা দেওয়া আছে, প্রমাণটা বুঝে নিতে পারবো। প্রশ্নটা বোঝা এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটা আমরা ভালো করে আশা করি বুঝতে পেরেছি। তো যদি না বুঝে থাকি তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে কি বুঝনি। আমি পরবর্তী ক্লাসে অথবা অন্য কোনো একটি সমাধান ক্লাস নিয়ে এই ব্যাপারটা নিয়ে আমরা আবার আলোচনা করব। তো এরপরে যে উপপাদ্য আছে সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আমরা সমকোণী ত্রিভুজের দুই পাশে কিন্তু স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী নিয়ে তুলনামূলক যেই আলোচনা করেছিলাম, তো সেখানে বলেছিলাম যে সূক্ষ্মকোণী ত্রিভুজ যখন হয়, যেমন এখানে ত্রিভুজ সি বি এর ক্ষেত্রে সি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে এবি। আমরা জানি সমকোণী ত্রিভুজের থেকে সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা একটু ছোট হয়ে যায়, এই জন্য কম হয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে সব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সমান ছিল, এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ছিল, কিন্তু এখানে আরেকটু কমে গেছে, অর্থাৎ এই যে অন্য বাহু এবং অন্য বাহুর উপর অপর বাহুর যে লম্ব বিক্ষেপ তার মিলে যে আয়তক্ষেত্র গঠিত হয়েছে তার দ্বিগুণ এখান থেকে বিয়োগ করা হয়েছে। তো প্রশ্ন আমরা মুখস্থ করতে হবে না, মোটামুটি বুঝে এটা মনে রাখবো, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কমে যায় আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে বেড়ে যায়, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমান হয়।
মূলত এই তিনটা উপপাদ্য, অর্থাৎ সূক্ষ্মকণির ক্ষেত্রে কি হয়, স্থূলকণির ক্ষেত্রে কি হয়, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই তিনটা জিনিস যদি আমরা ধারণা রাখি, এর পরবর্তীতে যেই উপপাদ্যটি আছে সেটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, পরীক্ষায় আসে সবচেয়ে বেশি। আমরা সেটি সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর উপপাদ্যটির নাম আমরা বলে দিই, সেটার নাম হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি কিন্তু এখানে আছে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তার। পিথাগোরাসের উপপাদ্যের বিস্তার হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। অনেক সময় যদি পরীক্ষায় আসে যে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তার উপপাদ্যটি লিখো বা বিবৃতি করো, সেক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি হবে। পরবর্তী ক্লাসে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।